হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ ম্যাথ। আজকের এই সেশনে আমরা ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপের যে আপকামিং এক্সাম আসছে তার প্রিপারেশনের পার্ট হিসাবে আমরা বিগত দিনে যেসব পরীক্ষাগুলো হয়ে গেছে, ক্লার্কশিপ এক্সামিনেশন যেগুলো হয়ে গেছে তার পিওয়াইকিউ ডিসকাশন করব, সেটা কেবলমাত্র ম্যাথামেটিক্স সেকশনটার উপরে। আমরা 2013 থেকে 2019 পর্যন্ত এর ডিসকাশন গুলো করবো। তো আজকে আমরা 2013 যে যে প্রশ্নগুলো এসেছিল তার ডিসকাশন নিয়ে চলে এসেছি। তো অবশ্যই সাথে থেকো, দেখতে থাকো, এবং তোমাদের যদি কোনো ডাউট হয় সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। দেখো, প্রথম প্রশ্ন কি ছিল, বলছে টু গেট 12.5% প্রফিট দ্য রেশিও অফ কস্ট প্রাইস অ্যান্ড দ্য সেলিং প্রাইস উড বি। যদি আমরা 12.5% প্রফিট পেতে হয় তাহলে সিপি এবং এসপি এর প্রফিট কত হবে? 12.5% পার্সেন্টেজ যারা একটু ভালো করে করেছো, 12.5%কে আমরা লিখতে পারি কত? এটাকে যদি ভাঙি আমরা লিখতে পারবো 1/8, 1/8। তার মানে 8 টাকায় লাভ পাচ্ছি আমরা 1 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 8 টাকা হয়, বিক্রয় মূল্য ক টাকা হয়ে যাবে? 1 টাকা লাভ পেয়েছি মানে 9 টাকা হয়ে যাবে বিক্রয় মূল্য। অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। খুবই সোজা কোশ্চেন ছিল। তার পরের প্রবলেমটা দেখো কি দেয়া আছে, বলছে দ্য অ্যাভারেজ এজ অফ ম্যান ইন দ্য অফিস ইজ থ্রাইস দ্য নাম্বার অফ ওমেন ইন অফিস। বলছে একটা অফিসে পুরুষের সংখ্যা যত ছিল সেটা ওমেনের সংখ্যার 3 গুণ। ইফ দ্য রেশিও অফ ম্যান অ্যান্ড ওমেন ইন দ্য অফিস আউট অফ 35, যদি বলেছে 35 জনের বদলে 35 জনের মধ্যে যদি 3:2 অনুপাতে থাকতো, দেন দ্য টোটাল এজেস ইন ইয়ার্স অফ দ্য ম্যান ইন দ্য অফিস। ওকে, চলো। তাহলে আমের এখানে দেওয়া আছে নাম্বার আর ওখানে একটা দেয়া আছে, মানে অ্যাভারেজ এজ অফ ম্যান, অ্যাভারেজ এজ, অ্যাভারেজ এজ অফ ম্যান, অ্যাভারেজ এজ অফ ম্যান আর অ্যাভারেজ এজ অফ ওমেন, অ্যাভারেজ এজ অফ ওমেন কোন অনুপাতে আছে বা কোন রেশিওতে আছে? যদি ওমেনের অ্যাভারেজ এজ 1 হয় তাহলে ম্যানের অ্যাভারেজ এজ কত হয়ে যাবে? 3 গুণ বলেছে, তাহলে 3, একই না? কারেক্ট। যদি একটা মহিলার অ্যাভারেজ বা গড় বয়স 1 হয় তাহলে একটা পুরুষের হবে 3 গুণ। এটা আমরা জানি, প্রথম স্টেটমেন্ট থেকে দেয়া আছে। এবং পরের স্টেটমেন্টটা দেয়া আছে টোটাল 35 জনের মধ্যে ম্যান আর ওমেনের রেশিও 3:2। তার মানে বলতে পারি ম্যান আছে কতজন? টোটাল 5 জনের মধ্যে ম্যান আছে 3 জন এবং ওম্যান আছে 2 জন। তাহলে 5 জনের মধ্যে যদি 3 জন ম্যান থাকে তাহলে ম্যান অ্যাকচুয়ালি কত আছে? 3 জনের মধ্যে 5 জন, তাহলে 35 জনের মানে কত? 35 গুণিত 3-5 অর্থাৎ 21 জন আছে। আর ওম্যান নিশ্চয়ই তাহলে কত থাকবে বাকি, বা 2-5 অফ 35, তাহলে কত হচ্ছে? 14 জন। তাহলে ম্যান আছে 21 জন, ওম্যান আছে 14 জন, এটা আমি পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের বলা হয়েছে যে দা টোটাল এজ অফ, দ্য টোটাল এজ অফ ইন ইয়ার্স ইন দ্য ম্যান ইন দ্য অফিস। বলছে তাহলে যতজন ম্যান আছে, যতজন ম্যান আছে তাদের যে এজ, টোটাল এজ কত হবে সেটা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে, সেটা জানতে চাওয়া হচ্ছে এখানে। তাহলে একটা কথা আমাকে বলো, যে টোটাল যে আমি দেখতে পেলাম ম্যান আছে, টোটাল তো ম্যান আছে আমাদের, তাহলে টোটাল কতজন ম্যান আছে? 21 জন ম্যান আছে। আচ্ছা, এখানে তো কিছু বলা নেই টোটাল, টোটাল কতজন বয়সে, শুধু অ্যাভারেজ এজ অফ ম্যান বলেছে, নাম্বার অফ ওম্যানের 3 গুণ। তাহলে দেখো এটা হচ্ছে, একটু আমি ভুল লিখেছি এখানে। আমাদের এখানে কোশ্চেনে বলে দিয়েছিল যে অ্যাভারেজ এজ যেটা হবে, ম্যানদের অ্যাভারেজ এজ যেটা হবে সেটা নাম্বার অফ ওমেনের থ্রাইস, মানে ওমেনদের যত নাম্বার থাকবে তার থ্রাইস। তাহলে ওমেনের নাম্বার কত আছে? 14। তাহলে নাম্বার অফ ওমেন, নাম্বার অফ ওমেন দেয়া আছে, দেখো কত দিয়েছে? 14। তাহলে অ্যাভারেজ এজ অফ ম্যান, একটা পুরুষের অ্যাভারেজ এজ কত হবে? এটা 3 গুণ। মহিলার সংখ্যা 3 গুণ হচ্ছে অ্যাভারেজ এজ, তাহলে অ্যাভারেজ এজ হচ্ছে 42। ঠিক আছে, তাহলে টোটাল এজ, টোটাল এজ অফ ম্যান, মেন, তাহলে মেনদের টোটাল এজ কত? কতজন মেন আছে? 21 জন। তাহলে 21 জনের কত? 42 42 করে যদি হয় তাহলে 882, অর্থাৎ অপশন ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে,
আশা করি বোঝাতে পারলাম। তো ওখানে আমি একটু ভুল লিখে দিয়েছিলাম যে ওমেনের অ্যাভারেজটা হচ্ছে, ওমেনের অ্যাভারেজে 3 গুণ হচ্ছে মেনের অ্যাভারেজ, না ওটা ছিল না, ছিল হচ্ছে ওমেনের সংখ্যার 3 গুণ হচ্ছে ম্যানের অ্যাভারেজ। চলো নেক্সট পরের কোশ্চেন। বলছে এ ম্যান sees a train passing over the bridge 1 kilometer long. The length of the train is 1/4 of the bridge. If the train clears the bridge in 50 seconds, the speed of the train. একটা লোক দেখলো, একটা লোক দেখলো যে একটা ব্রিজকে, একটা ব্রিজকে 1 কিলোমিটার দৈর্ঘ্যের একটি ব্রিজকে একটা তার 1/4 লেন্থের একটা ট্রেন, ওকে, 50 সেকেন্ডে ক্রস করছে। তাহলে আমি একটা সিম্পল জিনিস দেখতে পাচ্ছি, তাহলে ব্রিজের যে লেন্থ সেটা হচ্ছে 1000 মিটার, 1 কিলোমিটারটাকে আমি 1000 মিটার বলতে পারি। আর ট্রেনের যে লেন্থ, ট্রেনের লেন্থ হচ্ছে তার 1/4, তাহলে 1000 1/4 কত যাবে, 250 মিটার। ঠিক আছে, 250 মিটার। তাহলে তুমি আমাকে বলো টোটাল, টোটাল ব্রিজ আর ট্রেন মিলে, ব্রিজ আর ট্রেন মিলে একটা ট্রেন যখন কোনো একটা ব্রিজকে অতিক্রম করবে তখন কতটা লেন্থ যাবে, তখন সে ব্রিজের লেন্থও যাবে আবার ট্রেনের লেন্থও যাবে। একটা ট্রেন যখন একটা ব্রিজকে অতিক্রম করে তখন নিজের দৈর্ঘ্যটাও যায়, আবার ট্রেনের দৈর্ঘ্যটাও যায় এবং ব্রিজের দৈর্ঘ্যটাও যায়, তাহলে টোটাল 1250 মিটার যাবে। ব্যাস, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু এটা পেয়ে গেছি, টাইম বলেছে এত, তাহলে স্পিড অফ দ্য ট্রেন, স্পিড ইকুয়াল টু কত যাবে, 50 সেকেন্ডে যাচ্ছে 1250, তাহলে 1 সেকেন্ডে কত যাবে, অর্থাৎ 5 5 25 125, 25 মিটার পার সেকেন্ড। সেটাকে আমরা কিলোমিটার পার আওয়ারে করবো। কিলোমিটার পার আওয়ারে করার জন্য 18/5 দিয়ে গুণ করতে হয়। মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে করার জন্য 18/5 দিয়ে গুণ করলাম, 5 18 90 কিলোমিটার পার আওয়ার। ইট উইল বি আওয়ার অ্যান্সার, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম, আশা করি বোঝাতে পারলাম। তাহলে নেক্সট পরের কোশ্চেন কি দেয়া আছে, a boy sitting in a train which traveling at 30 km/h observed that a goods train traveling in the opposite direction takes 6 seconds to pass him. If the goods train is 120 meter long, find its speeds. বলছে একটা লোক যে একটা ট্রেনে বসে আছে দেখলো যে যে ট্রেনটা 30 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, সে দেখলো যে উল্টো দিক থেকে একটা গুডস ট্রেন, যেটা কিনা 6 সেকেন্ডে অপোজিট দিক থেকে এসে 6 সেকেন্ডে তাকে পাস করছে, ওই গুডস ট্রেনটা 120 মিটার লেন্থের ছিল। তাহলে একটা সিম্পল জিনিস দেখো, এই ট্রেনের ভেতর বসে আছে একটা ব্যক্তি, এই ব্যক্তিটা দেখছে যে উল্টো দিক থেকে আসা এই ট্রেনটা 30-এ ছুটছে, এই ট্রেনটা একে ক্রস করছে কত সেকেন্ডে, 6 সেকেন্ডে। তাহলে মনে রাখবে যখন কোনো ব্যক্তিকে ক্রস করছে তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কত, ডিস্টেন্স কত, যে ক্রস করছে তার, কারণ পুরো ট্রেনটাকে ক্রস করেনি। যদি ট্রেনটাকে একটা ট্রেন ক্রস করতো তাহলে ডিস্টেন্স হতো এই ট্রেনের দৈর্ঘ্য প্লাস এই ট্রেনের দৈর্ঘ্য, কিন্তু ডিস্টেন্স হচ্ছে কোনটা, এইটা ডিস্টেন্স, কারণ এই ব্যক্তিটাকে ক্রস করছে, তাহলে ব্যক্তির সাপেক্ষে একে যখন ক্রস করছে, এই ট্রেনটা যখন ক্রস করছে এই ট্রেনের লেন্থটাই হচ্ছে লেন্থ, মানে কত 120 মিটার, তাহলে লেন্থ যাচ্ছে কত 120 মিটার। কত সেকেন্ডে যাচ্ছে, কত সেকেন্ডে যাচ্ছে, টাইম হচ্ছে 6 সেকেন্ড। এবার এই ট্রেনেরও গতি আছে, এই ট্রেনেরও গতি আছে। আমি বলতে চাইছি যখন অপোজিট দিক থেকে যাবে, মনে রাখবে অপোজিট ডিরেকশনে গেলে একজনের যদি এক্স থাকে একজনের যদি ওয়াই থাকে, যদি অপোজিট ডিরেকশনে যায় তখন আমরা পাই রিলেটিভ স্পিড, সেটা হয়ে যায় এক্স প্লাস ওয়াই, যায় গতিটা যোগ হয়ে যায়। এবারে বলবে ওই লোকটার কি গতি আছে, হ্যাঁ আছে। ট্রেনের মধ্যে ট্রেনটার যদি গতি থাকে ট্রেনের বসে থাকা লোকটারও গতি থাকবে, তাহলে এই গতিটা হচ্ছে কত 30, এর গতিটা চেয়েছে এই গুডস ট্রেন, এটা হচ্ছে গুডস ট্রেন, এই গুডস ট্রেনের গতিটা জানতে চেয়েছে। তাহলে আমরা এখান থেকে স্পিড আর টাইম পেয়ে গেলে, ডিস্টেন্স আর টাইম পেয়ে গেলে আমরা স্পিড বার করে নিতে পারি ইজিলি। স্পিড ইকুয়াল টু আমরা কি জানি 120 বাই এটা, সেটা কত হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার, সরি 20 মিটার/সেকেন্ড। তাহলে এটাকে যদি কিলোমিটার পার আওয়ারে করি আমরা কত পাবো, 18/5 4, তাহলে কত হচ্ছে 72
72 কিলোমিটার পার আওয়ার। এই যে স্পিডটা পেলাম এটা অ্যাকচুয়ালি কিন্তু রিলেটিভ স্পিড, কারণ 6 সেকেন্ডে 120 মিটার যখন ক্রস করছে তখন দুজনেরই গতি আছে, এই এই বাচ্চাটারও গতি আছে, আবার এই ট্রেনটা যে ক্রস করছে তারও গতি আছে। তাহলে এটা অ্যাকচুয়ালি রিলেটিভ স্পিড কার কার, এক্স প্লাস ওয়াই, দুজনের গতি হচ্ছে 72। এবারে এখানে হচ্ছে এক্স যদি বাচ্চা হয় তাহলে ওয়াই ইকুয়াল টু কত যাবে, 72 মাইনাস বাচ্চাটা দেয়া আছে অলরেডি 30, তাহলে অ্যান্সার হয়ে গেল 42 কিলোমিটার পার আওয়ার। আমাদের অ্যান্সার হচ্ছে 42 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ অপশন ডি, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম ক্লিয়ারলি। চলো নেক্সট পরেরটা। Ratio of money of A, B and C are 6:3:2 if the sum of the amount of money B and C এত, তাহলে অ্যামাউন্ট অফ মানি এত। তাহলে দেখো তিনজন এ বি আর সি আছে, এদের রেশিও আছে 6, 3 আর 2। তাহলে টোটালের দরকার নেই, তুমি দেখো বি আর সি এর কত ইউনিট আছে গো, 5 ইউনিট। আর এখানে বি আর সি এর বলে দিয়েছে কত, 70,000। তাহলে 5 ইউনিট মানে তো 70,000, একই না? বি আর সি এর আছে 5 ইউনিট, যেটার ভ্যালু হচ্ছে 70,000। তাহলে 1 ইউনিট মানে কত হয়ে যাবে, 14,000, একই না? আর এ এর কত আছে, এক আর 6 ইউনিট, তাহলে 6 ইউনিট মানে কত, 6 × 14 = 84,000। ব্যাস, এত সোজা অঙ্ক। অপশন এ হচ্ছে উত্তর। নেক্সট পরেরটা হচ্ছে রেশিও অফ টু নাম্বার 3:4। রেশিও অফ টু নাম্বার 3:4, এলসিএম হচ্ছে এত, তাহলে নাম্বার দুটো কত হয়ে যাবে? মনে রাখবে যদি কোনো সংখ্যা দুটো রেশিওতে থাকে, একটাকে ধরে নেবো 3x, একটাকে ধরে নিচ্ছি 4x, তাহলে তাদের এলসিএম কত হয়ে যাবে? এলসিএম কত হয়ে যাবে? এলসিএম হয়ে যাচ্ছে, এই দুটোর এলসিএম কত হবে, 3 4 12, এক্স এক্স তো কমন আছে, তাহলে সেটার ভ্যালু দিয়ে আছে 108, তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে কত, 9 12 108। তাহলে একটা সংখ্যা কত হয়ে যাবে, 3x মানে 3 9 27 আর 4 9 36, তাহলে 27 আর 36 হচ্ছে অ্যান্সার, অপশন সি। চলো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে দ্য ইন্টারেস্ট অন 3500 ফ্রম 5 জানুয়ারি থেকে 1 মে 1954 সালেরই 12% রেটে কত? তাহলে আমাকে দেখতে হবে যে 5ই জানুয়ারি থেকে 31শে মে পর্যন্ত মোট কতগুলো দিন আছে, সেই অনুযায়ী আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে বলো। আমরা ইন্টারেস্ট ইকুয়াল টু জানি কি, এসআই ইকুয়াল টু PRT/100, একদম বেসিক ভাবেই করাচ্ছি আমি। ওকে, তাহলে আমার রেট জানা, শুধু টাইমটা আমাকে বার করতে হবে। তাহলে জানুয়ারিতে কদিন আছে, 5 তারিখ থেকে 31শে জানুয়ারি মানে 26 দিন আছে জানুয়ারিতে বেঁচে। তারপর ফেব্রুয়ারিতে 1954 সাল কি লিপিয়ার? লিপিয়ার নয়, তাহলে ফেব্রুয়ারিতে আছে 28 দিন। তারপরে মার্চে আছে 31 দিন, এপ্রিলে আছে 30 দিন, হ্যাঁ এপ্রিল, মেতে আছে 31 দিন। তাহলে মোট কতদিন হচ্ছে? ঠিক আছে, তাহলে মোট কতদিন হচ্ছে, 8 6 14 দিয়ে 16 6, হাতে রইলে 1, 8 6 14, 8 6 14 দিয়ে 16 6, হাতে রইলে 1, 3 তারিখে 9, 3 তারিখে 9 4, 3 তারিখে 9 4 13 1 14, 146। তাহলে মোট 146 দিন। তাহলে 146 দিন মানে কত বছর, 146/365। 73 দিয়ে যদি কেটে দিই, 73 দিয়ে কাটলে 2, 73 5, তাহলে 2/5 বছর, তাহলে এটা হচ্ছে টাইম। ব্যাস, তাহলে পি এর ভ্যালু 3500, আর এর ভ্যালু 12, পি এর ভ্যালু 2/5 আর নিচে হচ্ছে 100। তাহলে 0 0 0 0 কেটে দিলাম, 5 7 35, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে, আর 7 গুণিত 84 84, 4 7 8, 28 8, 8 7, সরি এটা হচ্ছে 12 দুগুণে 24, 7 দুগুণে 14, 14 দিয়ে 16, 168 হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। শুধু আমি ওই 5ই জানুয়ারি থেকে 31শে মে পর্যন্ত কতগুলো দিন আছে বার করে দিলাম এবং সেই দিনটাকে বছরে ট্রান্সফার করে দিলাম, তাহলেই হয়ে গেল। নেক্সট পরেরটা, 1/4 অফ দ্য সেভিং ইন এ ব্যাগ ওয়াজ স্পেন্ড। একটা ব্যাগে যত টাকা ছিল তার একের 1/4 অফ দ্য সেভিং এর 1/4 ব্যাগের ব্যাগে থাকা সেভিংস এর 1/4 খরচ করে দেওয়া হয়েছে। রিমেনিং মানি ডিভাইডেড
ইন 9 পার্ট, ইচ পার্ট অফ এত, ঠিক আছে। তাহলে অ্যামাউন্ট সেভিং ইন দ্য ব্যাংক, তাহলে দেখো কি হয়েছে, রিমেনিং 4, যদি আমি বলি 4 টাকা, যদি বলি 4 টাকা ছিল আমার কাছে, ভালো করে বুঝবেন, সেভিংস ছিল আমার কত, সেভিংস ছিল আমার 4 ইউনিট, সেভিংস হচ্ছে 4 ইউনিট, 4 ইউনিট, তাহলে তার 1 ইউনিট আমার খরচ হয়েছে, স্পেন্ট হয়েছে, তাহলে বাকি আছে কত, বেঁচে আছে 3 ইউনিট। এই 3 ইউনিটকে কটা ভাগে ভাগ করেছি, এই 3 ইউনিটকে আমি 9টা ভাগে ভাগ করেছি, এবং এই 3 ইউনিটের 9টা ভাগে ভাগ করে এক একটা পার্ট হচ্ছে কত, 5 টাকা 20 পয়সা। হ্যাঁ, তাহলে বলো, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1/3 ইউনিট ইকুয়াল টু কত হয়ে যাবে, 5 এটা, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 60, 3 5 15, 15 60, আমাদের সেভিংস কত ইউনিট ছিল, 4 ইউনিট, তার 4 ইউনিট ইকুয়াল টু কত হবে, 4 × 24, 4 × 60, অর্থাৎ 62.40। তাহলে এটাই হচ্ছে আমার টোটাল সেভিং। ইজিলি আমরা করে ফেললাম, কিরকম, যে টোটাল আমি সেভিংস 4 টাকা ধরি, 1 টাকা 1/4, তাহলে মানে 1/4, তাহলে এটার যদি 1/4 বার করি, এটার যদি 1/4 বার করি, তাহলে কত হবে, 1 ইউনিট, 1 ইউনিট খরচ হয়ে গেছে, বাকি রয়েছে 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের 9 ভাগের মানে 9 ভাগে ভাগ করেছি, তাহলে 3 ইউনিটকে 9 ভাগে ভাগ করলে এক একটা ভাগ কত হবে, 1/3 করে, তাহলে 1/3 ইকুয়াল টু দিয়েছে 5.20, তাহলে 1 ইউনিট মানে কত, 4 ইউনিট মানে কত। চলো নেক্সট হচ্ছে, if 6 examiner can examine a certain number of answer books in 15 days working 4 ঘন্টা per day, the number of hours that 5 examiners have to work day to examine 5 times of the number of answer book in 20 days। তাহলে এটাকে আমরা করব কিভাবে, এটাকে আমরা ঠিক এমডিএইচ এর ফর্মুলাই আমরা অ্যাপ্লাই করতে পারি, m1 d1 h1 by w1 m2 d2 h2 by w2। ওকে, তাহলে দেখো এম মানে কতজন আছে, 9 জন, কত দিনে করছে, প্রথমে 6 জন ছিল, কত দিনে, 15 দিনে, 4 ঘন্টা কাটে কাজ করে একটা কোশ্চেন বুক করছে, পরে 5 জন, ঠিক আছে, কতদিন করছে, 20 দিন করছে, কত ঘন্টা করে চেয়েছে, আর কত গুণ, 5 গুণ, তাহলে আগে যদি একটা কাজ করে এখন করে 5টা, কাজের পরিমাণটা সবসময় নিচে লিখবো, ব্যাস করে দাও। তাহলে h2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, h2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6 গুণিত 15 গুণিত 4/20, তাহলে 4 5 20, 5 3 15, অ্যান্সার হচ্ছে 18। তাহলে 18 ঘন্টা করে ডেইলি কাজ করতে হবে, তবে কিন্তু ফিনিশ হবে, 5 গুণ যেহেতু দেওয়া আছে। ওকে, m1 d1 করে দিলাম, ইজিলি হয়ে গেল। নেক্সট পরেরটা দেখো কি বলেছে, কি বলা আছে, x plus 1/x, x by y plus 1/x, x by y plus 1/x দেয়া আছে, তারপরে কি দেয়া আছে, তারপরে দেয়া আছে xy, এটা মাইনাস হবে এখানটায়, এটা হবে x by y minus y by x ইকুয়াল টু দেয়া আছে b, ঠিক আছে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, তো আমরা কিভাবে করব, আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের চেয়েছে, এটা ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বি করলে এই দুটো যদি যোগ করি, তাহলে আমি যদি এখানে যোগ করি এটা a, তাহলে a প্লাস বি করলে কি হবে, a প্লাস বি করলে এটা কেটে যাবে, তাহলে 2x বাই ওয়াই, ঠিক আছে, এটা 1 আর 2, তাহলে 1 থেকে 2 যদি বিয়োগ করি, এটা 1 এটা 2, তাহলে 1 আর 2 যোগ করলে পাবো এটা, আবার 1 থেকে যদি 2 বিয়োগ করে দিই তাহলে কি হয়ে যাবে জানো তো, a মাইনাস বি ইকুয়াল টু হয়ে যাবে 2y বাই এক্স, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে, a প্লাস বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2x বাই ওয়াই, আর এটা ইকুয়াল টু 2y বাই এক্স, তাহলে এখানে কেটে যাচ্ছে, এখানে কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 4, তাহলে অপশন সি। তুমি এটা করে দেখো, 2 থেকে 1 মানে x বাই ওয়াই প্লাস y বাই এক্স, মাইনাস করে দাও x বাই ওয়াই মাইনাস y বাই এক্স ইকুয়াল টু কি, a মাইনাস বি, তো এটা এটাই কেটে যাবে আর এটা এটা প্লাস হয়ে যাবে, তো এটা পেয়ে যাবো আমরা। চলো তারপরটা দেখো, দেখো এখানে তারপরে 11 কোশ্চেনটা কি দেওয়া ছিল, 11 কোশ্চেনটা বলছে সুজিত ইনভেস্টেড 6,400 টাকা ইন এ বিজনেস, আফটার ফিউ মান্থস স্যামুয়েল জয়েন্ট হিম
with rupees 24,000 at the end of the year, the total profit was divided between them in the ratio 4:1. স্যামুয়েল জয়েন্ট আফটার, মানে স্যামুয়েল কতদিন পরে জয়েন করেছে। তাহলে সুজিতের মোট টাকা ছিল কত টাকা? 64,000 টাকা। স্যামুয়েল জয়েন করেছিল 24,000 টাকা দিয়ে, এবং তাদের বছরের শেষে প্রফিট হয়েছে কত? 4:1 অনুপাতে। তাহলে স্যামুয়েল কত মাস পরে জয়েন করেছে? তাহলে আমাদেরকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, পার্টনারশিপের প্রবলেম দেয়া আছে, এবং পার্টনারশিপের প্রবলেমে যদি আমাদের প্রফিট রেশিও দেয়া থাকে, যদি আমাদের প্রফিট রেশিও দেয়া থাকে P1 আর P2, যদি আমাদের ক্যাপিটাল রেশিও দেয়া থাকে, ক্যাপিটাল রেশিও দেয়া থাকে C1 আর C2, তাহলে মনে রাখতে হবে টাইম রেশিও কত হয়ে যাবে। দেখো, টাইম আর ক্যাপিটালে গুণ করে আমি প্রফিটের রেশিও পাই, তাহলে টাইম ইকুয়াল হয়ে যাবে P1 বাই C1 ইস টু P2 বাই C2। তো সেটাই আমরা করে ফেলবো। তাহলে ক্যাপিটাল রেশিও দেয়া আছে কত? 64,000 আর 24,000। 8 দিয়ে যদি কাটাকাটি করি, 8 8 64, 3 8 24, 8:3 হচ্ছে ক্যাপিটাল রেশিও। আর প্রফিট রেশিও দেওয়া আছে 4:1। তাহলে প্রফিট বাই ক্যাপিটাল 4/8, 1/3, তাহলে 1:2 ইস টু 1:3, অর্থাৎ 3:2। তাহলে কার টাকা এটা? এটা হচ্ছে প্রথমে 64, এটা হচ্ছে সুজিত, প্রথমেরটা হচ্ছে সুজিত, তারপর হচ্ছে স্যামুয়েল। তাহলে সুজিত আর স্যামুয়েলের রেশিও হচ্ছে কত? টাইমের রেশিও হচ্ছে 3:2। তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার সুজিত প্রথম থেকেই আছে, তাহলে সুজিতের টাকাটা কেটেছে 12 মাস। তাহলে 3 মানে যদি 12 মাস হয়, তাহলে 1 মানে হবে 4, স্যামুয়েলের টাকাটা খাটছে 4 দুগুণে 8 মাস। তাহলে 8 মাস যদি টাকাটা খাটে, কত মাস পরে জয়েন করেছে? 1 বছরের মধ্যে যদি 8 মাস টাকাটা খাটে, তার মানে কত? 4 মাস পরে তিনি জয়েন করেছিলেন। তাহলে অ্যান্সার হয়ে গেল কিন্তু অপশন এ, 4 মাস পরে জয়েন করেছে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট পরেরটা। If there is 10% loss on selling goods at 2/3 of the mark price, and if it is sold at the mark price, then profit percentage কত? বলছে যদি 10% লস হয় কোনো একটা জিনিসকে 2/3 মার্ক প্রাইসে 2/3 টাকায় বিক্রি করে, যদি 10% লস হয়, তাহলে মার্ক প্রাইসে যদি বিক্রি করা হয়, তাহলে প্রফিট কত হবে? তাহলে একটা সিম্পল জিনিস বোঝো, সেল করছে কত টাকায়? মার্ক প্রাইস যদি 3 টাকা হয়, এটা হচ্ছে মার্ক প্রাইস। সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হচ্ছে 2 টাকা। ঠিক আছে, এই 2 টাকায় বিক্রি করে কত হয়েছে? 10% লস হয়েছে, 10% লস হয়েছে। ওকে, 10% লস। তাহলে এমপি আর এসপি দেওয়া আছে এটা, আর লস হয়েছে 10%। ওকে, লস 10% মানে কত? লস 10% মানে কত? লস 10% মানে হচ্ছে কি 1/10, মানে 10 টাকায় বিক্রি করে 1 টাকা লস। ঠিক আছে, তার মানে 10 টাকার জিনিসটা বিক্রি হচ্ছে ক টাকায়? 9 টাকায়। তাহলে ক্রয় মূল্য যদি 10 হয়, ক্রয় মূল্য যদি 10 হয়, ক্রয় মূল্য যদি 10 হয়, বিক্রয় মূল্য কত হচ্ছে? 9। তাহলে আবার এখান থেকে একটা পাচ্ছি সিপি আর এসপি রেশিও পাচ্ছি কত? 10 যদি সিপি হয়, এসপি হচ্ছে 9। ক্লিয়ার? আমরা দুটো জিনিস পেলাম, এমপি যদি 3 হয়, এসপি হচ্ছে 2, আবার সিপি যদি 10 হয়, এসপি হচ্ছে 9। তাহলে এসপিটা দুজনের জন্য আলাদা দেখতে পেয়েছি। তাহলে এসপিটা আলাদা না করে আমরা এসপি তো দুজনেরই একই এসপি, এসপিটাকে সেম করে দাও। এটাকে 9 দিয়ে গুণ, এটাকে 9 দিয়ে গুণ, এটাকে 9 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ, এটাকে 9 দিয়ে গুণ। তাহলে এমপি হয়ে যাচ্ছে 27, এসপি হয়ে যাচ্ছে 18, আর সিপি হয়ে যাচ্ছে দেখো 20। ক্লিয়ার? আশা করে বোঝা গেছে। ওকে, তাহলে আমার এখন মার্ক প্রাইস হয়েছে কত? 27 টাকা, ক্রয় মূল্য হয়েছে 20 টাকা। তাহলে এখন বলেছে যদি আমি কস্ট প্রাইসের 20 টাকার জিনিসটাকে কত বিক্রি করতাম, যদি আমি মার্ক প্রাইসেই বিক্রি করতাম, অর্থাৎ এখন যদি এই এমপিটাই এসপি হয়ে যায়, অর্থাৎ 27 টাকায় যদি আমার এসপি হয়ে যায়, তখন লাভ কত হবে? তাহলে সিপি তো আমার 20 টাকা আছে, তখন 20 টাকায় লাভ হবে কত টাকা? 7 টাকা। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? মোট কত পার্সেন্ট লাভ হচ্ছে? 35% হবে আমাদের প্রফিট, 35% হচ্ছে অ্যান্সার। খুব ভালো অঙ্ক, বেশ স্ট্যান্ডার্ড অঙ্ক। আশা করি বোঝাতে পেরেছি। ক্লিয়ার?
চলো পরেরটা বলছে ওয়াকিং 4.5 কিমি ইজ অফিস কত 5 মিনিট লেট ইফ ইউ ওয়ার্কস 3.5 কিমি in 40 minutes he would reach the office 4 minutes early the distance of office ওকে বলছে যদি সে এত কিমি যায় তাহলে সে 5 কিলোমিটার লেটে যায় 5 মিনিট লেটে যায় আর যখন তিনি 3.5 কিলোমিটার 40 মিনিটে যদি এত যায় তাহলে সে 40 মিনিট 4 মিনিট আর্লি যাবে তাহলে ডিস্টেন্স কত তাহলে এই অঙ্কটাকে আমরা কেমন ভাবে সলভ করব আর সেটা ভাবতে হবে খুব ভালো একটা প্রবলেম এবং কি বলবো খুবই ভালো একটা প্রবলেম কারণ এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষাতে ইদানিং খুব আসতে শুরু করেছে ওকে চলো তো কিভাবে আমরা করব আচ্ছা এখানে এখানে কোশ্চেনটা একটু ভুল দেয়া আছে কোশ্চেনটা এখানে দেয়া ছিল অ্যাকচুয়ালি যে 4.5 কিমি ইন 1 আওয়ার এটা ওখানে উঠেনি কোশ্চেনে টাইপ মিস্টেক হয়েছে হ্যাঁ এবার মনে রাখবে সবসময় যে ডিস্টেন্স যদি বার করতে হয় তার একটা সূত্র আছে ডিস্টেন্স ইকুয়াল টু মনে রাখবে স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই স্পিড 1 আর স্পিড 2 এর ডিফারেন্স ইন্টু ডেল্টা টি এই ডেল্টা টি মানে হচ্ছে সময়ের ডিফারেন্স ঠিক আছে সময়ের ডিফারেন্স তো আমরা স্পিড গুলো আগে বার করে নেবো তাহলে স্পিড 1 ইকুয়াল টু কত 4.5 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায় তাহলে স্পিড হয়ে যাচ্ছে 4.5 কিলোমিটার পার আওয়ার ওকে আর এখানে স্পিড 2 3.5 কিলোমিটার যাচ্ছে 40 মিনিটে 40 মিনিট মানে কত ঘন্টা 40/60 অর্থাৎ 2-3 ঘন্টা 2-3 ঘন্টা তাহলে বাই 2-3 করে দাও তাহলে কত হচ্ছে 1.5/2 এত কিলোমিটার পার আওয়ার দুটো স্পিড কিন্তু আমাকে বার করতে হবে আবারও বলছি কারণ আমাদের স্পিডটা বার করার দরকার আছে স্পিড বার করার প্রয়োজন আছে দুটোর স্পিড আমাকে বার করতে হবে সিম্পল ব্যাপার ওকে স্পিড বার করে ফেললাম আমরা ওকে চলো তো স্পিডটা আমরা কেমন করে বার করবো এটা তো 2/2 আছে তো এটাকে আমরা লিখছি এইভাবে 9/2 ক্যালকুলেশন করার জন্য উপর নিচে 2 দিয়ে গুণ করে দিচ্ছি এত কিলোমিটার পার আওয়ার তাহলে এবার ডিস্টেন্স বার করবো এবার টাইমের ডিফারেন্সটা কি করবো একবার 5 মিনিট লেট একবার 4 মিনিট আর্লি তো এই জায়গাটা আমি বহুবার ক্লাসে করিয়েছি তো এই জায়গাটা খুব ইজিলি আমরা করে নিতে পারি যদি মনে করি টাইম যদি 10টায় থাকতো অরিজিনাল টাইম তো একবার তার 10:05 বাজছে আর একবার তার 9:04 মিনিট আগে যদি পৌঁছায় তাহলে 9:56 পৌঁছে 4 মিনিট আগে তাহলে এই দুটো টাইমের গ্যাপ কত এখানে 4 মিনিট আর এখানে 5 মিনিট মোট 9 মিনিট তো মনে রাখবে লেট যদি হয় দুবারই যদি লেট হয় তাহলে মাইনাস হয়ে যায় একবার যদি লেট একবার যদি আর্লি হয় তাহলে হয়ে যাবে প্লাস বা আর্লি আর লেট যদি হয় তাহলেও হবে প্লাস আর আর্লি হলে দুবারে যদি আর্লি হয় তাহলে হবে মাইনাস তাহলে ডি ইকুয়াল টু ডাইরেক্ট S1/S2 9/2 ইন্টু 10.5/2 নিচে এই দুটো ডিফারেন্স কত হবে তাহলে 10.5 থেকে 9 বিয়োগ করলে 10.5/2 থেকে 9/2 বিয়োগ করলে 1.5/2 ওকে আর ডেল্টা টি ইকুয়াল টু কত যাচ্ছে এটা হচ্ছে 9 মিনিট 9 মিনিটকে ঘন্টায় করতে গেলে 9/60 ব্যাস ক্যালকুলেশন হয়ে গেল তাহলে এখানে 9 ইন্টু 10.05 বাই কত হয়ে যাচ্ছে 2 দুগুণে 4 আর এটা উল্টে যাবে 2/1.5 হয়ে গেল ইন্টু 9/7 চল ক্যালকুলেশন দশমিকের জন্য একটা দশমিক এখানে একটা দশমিক এখানে কেটে গেল 7 15 105 কেটে গেল তারপরে কত হয়ে যাচ্ছে 2 দুগুণে 4 2 3 দিয়ে করলাম 3 তিরিকে 9 3 কুড়ি 7 তাহলে মোট কত পাচ্ছি আমরা 7 9 63 3 তিরিকে 9 3 চক 18 189 বাই কত পাচ্ছি আমরা 40 তাহলে 189/40 হচ্ছে আমাদের অ্যান্সার 189/40 এখানে যদি দশমিক করি আমরা যদি দশমিকে করি 4 আমরা যদি ভাগ করে দিই আর কি নর্মাল ভাগ করে দাও 40 কে
তো 4 4 160, হাতে রয়েছে 29, দশমিকের জন্য একটা শূন্য হলো, তারপরে কত দিয়ে যাবে? 7 দিয়ে যাবে নিশ্চয়ই। তারপরে 10, 4.7 দিয়ে একটাই উত্তর আছে, তাহলে এটা যাচ্ছে উত্তর, অর্থাৎ অপশন 4.725 এত কিলোমিটার। ঠিক আছে, একটু ক্যালকুলেটিভ, কিন্তু অঙ্কটা ভালো। এই ধরনের অঙ্ক কিন্তু বহুবার এসছে বিভিন্ন পরীক্ষাতে, একবার লেট, একবার আর্লি, একবার আর্লি, একবার লেট, এরকম যদি থাকে আর কি। শুধু মনে রাখবে ডিস্টেন্স ইকুয়াল টু s1 s2 বাই s1 ডিফারেন্স s2 ইন্টু ডেল্টা ডি। ডেল্টা ডি মানে হচ্ছে টাইমের ডিফারেন্স, সময়ের অন্তর। ঠিক আছে, এবারে স্পিড গুলো দেওয়া ছিল না, তার জন্য স্পিড গুলো বার করে নিল। এখানে কোশ্চেনটা একটু ভুল ছিল, 4.5 কিলোমিটার ইন 1 আওয়ার দেওয়া ছিল, সেটা বার করে নিল। তারপরে কোশ্চেনটা কি বলেছে? A can contain 4.1 liters of mango juice. A juice seller decided to sell it in half-liter bottle. The number of completely filled half-liter bottles to the sale of whole quantity of juice. একটা ক্যানের যেখানে 4.1 লিটার ম্যাঙ্গো জুস আছে, একজন জুস সেলার ডিসাইড করলো সেল করবে কত বোতলে? হাফ লিটার বোতলে এটাকে করবে। তাহলে কতগুলো কমপ্লিটলি ফিল হাফ লিটার বোতল চাই, মানে 500 ml এর বোতল কতগুলো চাই, যেখানে যেখানে সে পুরোটাকে করবে। তাহলে বলো হাফ লিটার মানে কত? 1.5 লিটারের বোতল, 0.5 লিটারের বোতল, কতগুলো চাই? পয়েন্ট এতকে ভাগ করতে হবে 0.5 দিয়ে, দশমিক দশমিক তুলে দাও, তাহলে কত যাবে? 8 1 8, 8 1 5 8 40 আর 5 3 15, মোট কটা বোতল চাই? 83টা বোতল। জাস্ট ভাগ করে দেবে, অত কিছু ভাবার চিন্তা নেই এখানে। হ্যাঁ, তুমি দেখতেই পাচ্ছ এখানে কি বলতে চেয়েছে। আমরা কি করবো? জাস্ট ভাগ করে দেবো, কারণ হাফ লিটার বোতল কতগুলো চাই, ভাগ করে দেবো। নেক্সট, in a container milk and water, amount of water is 2 times than milk. একটা কন্টেনারে যেটা জলের পরিমাণ আছে সেটা মিল্কের 2 গুণ। তাহলে ওয়াটার আর মিল্কের রেশিও কত? ওয়াটার আর মিল্ক, মিল্ক যদি 1 থেকে ওয়াটার থেকে কত? 2, ব্যাস অঙ্ক শেষ। এরকম কিছু সহজ অঙ্কও থাকে, এরকম নয় যে সবসময় কঠিন অঙ্ক থাকবে। দেখো এটা তো 1 সেকেন্ডে হয়ে গেল, বা তার থেকেও কম সময়, তাই না? চলো, তাহলে অ্যান্সার হচ্ছে 2:1। মিল্ক বলেছে, প্রথমে দেখবে এই ভুলটাই হয়ে যায়। মিল্ক আর ওয়াটার বলেছে, তাহলে মিল্ক আর ওয়াটার কিন্তু 1:2, তো ভুল করে 2:1 করে দিলে হবে না। নেক্সট পরেরটা, বলছে ইফ 7 নাম্বার ইজ ডিভিজিবল বাই 4 আর অ্যাডেড, সাম উইল বি ডিভিজিবল বাই। বলছে 7টা নাম্বার প্রত্যেকটা যারা 4 দিয়ে ভাগ যায়, যদি যোগ করা হয় সেটা কত দ্বারা ডিভিজিবল হবে? 4টে নাম্বার যেটা 7 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে, 4টে নাম্বার যেগুলো প্রত্যেকটা 7 দিয়ে ভাগ করা যায়, সেগুলো যদি যোগ করা হয় তাহলে সেটা কত দ্বারা ডিভিজিবল হবে? কত দ্বারা ডিভিজিবল হবে? তো প্রত্যেকটা 4 দিয়ে ডিভিজিবল হবে, তাই না? যে কোনো 7টা নাম্বার, আমি হতে পারে একটা 4 ধরছি, হ্যাঁ, একটা ধরছি, 20 ধরছি, হ্যাঁ, যে কোনো, তোমার তো বলেনি পরপর। আবার ধরছি একটা 100 ধরছি, আবার ধরো একটা, আবার একটা ধরছি 12 ধরছি। তাহলে তুমি যদি যোগ করো কত পাবে? সবগুলো যদি যোগ করো তুমি কত পাবে? তাহলে 136, 136। 7টা নাম্বার বলেছে, 7টা নাম্বার, যে কোনো র্যান্ডম 7টা নাম্বার, তো 4 দিয়েই যাবে, তাই না? প্রত্যেকটা, ধরো একটা নাম্বার হচ্ছে 4x, একটা হচ্ছে 4 ইন্টু এক্স প্লাস 1, বা এটা হচ্ছে 4y, যে কোনো সংখ্যা হতে পারে, এটা হচ্ছে 4z, এরকম যদি হয় সবার মধ্যে তো 4 থাকবেই, তাই না? তো তো ন্যাচারালি 4 দিয়েই যাবে, তাই না? এর মধ্যে সবার তো 4 রয়েছে, যদি যোগ করি তাহলে 4 কমন চলে আসবে, তাই না? 4 দিয়েই যাবে। পরপর যদি বলতো 10 ডিফারেন্ট রেজাল্ট আসতে পারে। নেক্সট পরেরটা, বলছে ইন এ বিজনেস দেয়ার ইজ 20% প্রফিট, দেন 15% লস অকার, ওভারঅল প্রফিট আর লস পার্সেন্টেজ ইন বিজনেস। তাহলে এটাকে আমরা কি করব? সাকসেসিভ ইউজ করব। একবার কত হয়েছে? প্রফিট হয়েছে, তাহলে প্রফিট মানে অলওয়েজ প্লাস, আর লেস মানে মাইনাস। তাহলে প্রথমে 20 প্লাস হয়েছে আর মাইনাস 15 হয়েছে, প্লাস মাইনাসে মাইনাস, 20 ইন্টু 15 বাই 100,
অ্যান্সার কত যাচ্ছে? 5 - 3 অর্থাৎ 2%। এটা পজিটিভে আছে, তাহলে 2% হয়ে যাবে প্রফিট। 2% প্রফিট, অ্যান্সার হচ্ছে প্রফিট হয়ে যাবে। ওকে, নেক্সট বলছে 300 টাকায় 3 বছরে যদি 27 টাকা সুদ পাই তাহলে রেট অফ সিম্পল ইন্টারেস্ট কত? একদম বেসিক জিনিস। তাহলে তুমি দেখো 300 টাকায় 3 বছরে সিম্পল ইন্টারেস্ট 27 টাকা, তাহলে 3 বছরের যদি 27 টাকা হয় 1 বছরে ক টাকা পাবো? 9 টাকা। 300 টাকায় 1 বছরে যদি 9 টাকা পাই তাহলে 100 টাকায় কত পাবো 1 বছরে? 3 টাকা। তাহলে 3% সিম্পল ইন্টারেস্ট না? আরে 300 টাকা সুদ হচ্ছে 9 টাকা, তাহলে 100 টাকায় সুদ কত? 100 টাকায় সুদ কত? 3 টাকা। কারণ রেট অফ সিম্পল ইন্টারেস্ট মানে কি 100 টাকায় 1 বছরে কত টাকা সুদ পাচ্ছি। ঠিক আছে, আমার সূত্র করার দরকার নেই, মুখে মুখেই হয়ে যাচ্ছে, তাই না? আমি দেখছি যে মোট কত টাকা সুদ পাচ্ছে। 27 টাকা 3 বছর, তাহলে 1 বছরে 9 টাকা। 300 টাকায় যদি 9 টাকা সুদ পায় 100 টাকায় ক টাকা সুদ পাবে 1 বছরে? 3 টাকা। এত কিছু ভাবার দরকারই নেই। বলছে দ্য সাম অফ 3 কনসিকিউটিভ অড নাম্বার, পরপর 3টে অড নাম্বারের যোগফল 27, তাহলে মিডল নাম্বার কত? ব্যাস। তাহলে 3টের যদি অড, 3টের যদি হয়, 3টের টোটাল করলে কত হচ্ছে? 27। তাহলে অ্যাভারেজ কত হবে? 9। তাহলে মাঝখানে একটা 9 থাকবে, একটা থাকবে 7, একটা থাকবে 11, যোগ করে দেখো 87 পাবে। অড নাম্বার বলেছে না? দেখো পরপর 3টে অড নাম্বার যদি বলে দেয় তাহলে মিডিলেরটা হবে তার অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজ কত হচ্ছে? 9। মিডিলেরটা তার অ্যাভারেজ। ক্লিয়ার? পরপর 3টে আছে। যত জিনিসকে জটিল করে ভাববে তত জিনিসগুলো জটিল হতে থাকবে। একদম বেসিক ভাবে ভাবো, বেসিক ভাবে করবে, দেখবে তোমার অঙ্কগুলো খুব ইজিলি হয়ে যাবে। ঠিক আছে? আর যদি এইভাবে ভাবো তাহলে মনে করো তুমি ধরতেই পারো এইভাবে, মনে করি একটি অড নাম্বার হচ্ছে এক্স, তাহলে একটা অড নাম্বার যদি এক্স হয় তারপরে অড নাম্বার কত হবে? এক্স প্লাস 2। তারপরে অড নাম্বার কত হবে? এক্স প্লাস 2, তার সঙ্গে আরো 2 যোগ। ঠিক আছে, সব যোগ করে দেখো 27। তাহলে 3x প্লাস 6 ইকুয়াল টু যাবে 27। হ্যাঁ, 3x ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত? 21। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 7। তাহলে মাঝখানে কোনটা থাকবে? এক্স প্লাস 2 মানে হচ্ছে 9। কিন্তু এত কিছু করার দরকার নেই, এটা হচ্ছে বেসিক নিয়মে করিয়ে দিলাম, আমি দুটো নিয়মই করে দিলাম। চলো নেক্সট পরেরটা। বলছে ফ্লাওয়ার বাস্কেট, flowers in a basket double themselves after every minute. In an hour the basket is full, the basket would be half full after। বলছে প্রতি 1 মিনিটে কি হয়? বাস্কেটটা যা ছিল তার ডাবল হয়ে যায়। 1 ঘন্টায় বাস্কেটটা ফুল হয়েছে, 1 ঘন্টায় কি হচ্ছে? বাস্কেটটা ফুল হয়ে যায়। তাহলে হাফ কত মিনিটে ফুল ছিল? তাহলে প্রত্যেক মিনিটে কি হয় ভালো করে দেখো, প্রত্যেক মিনিটে ডাবল হচ্ছে। তাহলে ভালো করে বুঝে দেখো, যদি 60 মিনিটে যদি ফুল হয়ে যায়, তাহলে আমি যদি মনে করি এইটা ফুল ঝুড়িতে, পুরো বাস্কেটটায় পুরো ঝুড়িতে 100টা হচ্ছে থাকে, তাহলে প্রত্যেক মিনিটে তো প্রথম মিনিটে যদি একটা থাকে, তারপরে মিনিটে দুটো, তারপর মিনিটে 3টে, এইভাবে থাকবে। তাহলে 60 মিনিটে হচ্ছে কি 100। তার মানে কি 59 মিনিটে কত ছিল? নিশ্চয়ই 50 ছিল, তবেই তো এটা ডবল হয়েছে। 1 মিনিটে ডবল হয়ে যাবে না? তাহলে যদি 58 মিনিটে যদি বলতো 58 মিনিটে কত ছিল? নিশ্চয়ই ছিল 25। যা ছিল তার ডবল হয়েছে না? যদি থাকে ধরে নিচ্ছে আমি, এটা হাজারও থাকতে পারে। যদি 1000 থাকে, এখানে থাকে 500, এখানে থাকে 250, তাই না? এই বলে 56 মিনিটে কত হবে? 57 মিনিটে কত হবে? 125। এইভাবে চলতে থাকবে। তার মানে বলছে দ্য বাস্কেট উড বি হাফ ফুল। হাফ ফুল কখন হবে? 59 মিনিট, তার ঠিক আগের মিনিটে, একদম আগের মিনিটটাই। ক্লিয়ার? খুব ভালো কোশ্চেন। এখানে যদি 30 উত্তর দেয় না, অনেকে ভাববে 30 উত্তর হবে। ওকে, চলো নেক্সট পরেরটা। The average weight of 7 apples increased by 10 grams. The average weight of 7 apples increased by 10 grams if one of them weighing 120 gram replaced by another. দেখো 7টা আপেলের অ্যাভারেজ ছিল হচ্ছে 10 গ্রাম। এবার এখান থেকে একটা আপেল নিচ্ছে,
একটা আপেল নিচ্ছে, দিয়ে অন্য একটা আপেল অ্যাড করে নিচ্ছে, অন্য একটা অ্যাপেল এটা নিচ্ছে আর একটা অ্যাপেল বার করে দিচ্ছে, অ্যাড করে দিচ্ছে। ঠিক আছে, কত আপেলের? 120 গ্রাম আপেলটা নিয়ে অন্য একটা আপেল অ্যাড করে দিচ্ছে। তো অ্যাভারেজ কিছু একটা ছিল, আগে আগে কিছু একটা অ্যাভারেজ ছিল, এখন এর ফলে এই 7টা অ্যাপেলের অ্যাভারেজ 10-10 করে বেড়ে গেছে। তার মানে নতুন যে অ্যাপেলটা আমি নিচ্ছি, যদি 120 গ্রামের বদলে 120 গ্রামই রিপ্লেস হতো, তাহলে কিন্তু অ্যাপেলের ওজন বাড়তো না। 120 গ্রাম আপেল বার করার পরে যদি 120 গ্রামেরই ওজনের আপেল আমি আনতাম, তাহলে কিন্তু রিপ্লেসমেন্টের ফলে আমাদের কিন্তু অ্যাভারেজ বাড়তো না। কিন্তু অ্যাভারেজ প্রত্যেকের বেড়েছে, 10 বেড়েছে, মানে প্রত্যেকের 10-10 করে বেড়েছে। তাহলে টোটাল কত গ্রাম বেড়ে গেছে? 70 গ্রাম। তার মানে কি, নতুন যে অ্যাপেলটা এসছে, সেটা নতুন যে অ্যাপেলটাকে আমি নিয়ে এসছি, সেই অ্যাপেলটা নিশ্চয়ই 70 গ্রাম বেশি এসছে। 120 যাওয়ার বদলে 120 না এসে আরো 70 বেশি এসছে। অর্থাৎ নতুন আপেলটা হচ্ছে কত গ্রাম? 190 গ্রাম। ক্লিয়ার? নতুন অ্যাপেলটা কত? 190 গ্রাম। চলো নেক্সট। বলছে the ratio of two number is 5:6। রেশিও অফ টু নাম্বার বলেছে 5:6। তাদের এইচসিএফ বলেছে কত? 27। ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বার। তাহলে সাম কত? তাহলে কিভাবে করব আমরা? মনে রাখবে এইচসিএফ কিন্তু দুটো নাম্বারের মধ্যেই থাকে, তাই না? তবেই তো এইচসিএফ হয়েছে। তাহলে দুটো নাম্বার কত যাবে? একটা নাম্বার কত যাবে? একটা নাম্বার হবে 5x, মানে 5x7, আর একটা হবে 6x7। কেন করলাম আমরা এটা? কারণ এইচসিএফ টা দুটো নাম্বারের মধ্যেই থাকবে। ধরো আমি বলছি 12 আর 20, এদের এইচসিএফ কত আমরা জানি 4, তো এটার মধ্যে 4 আছে, এটা 4x3, এটা হচ্ছে 4x5। ঠিক আছে, রেশিও যখন করছি 4-4টা থাকছে না, এটা হচ্ছে রেশিও, কিন্তু এই রেশিওর সঙ্গে এইচসিএফ টা গুণ হয়ে যায়, তবেই নাম্বারটা পেয়ে যাই আমরা। ব্যাস, তাহলে এই দুটোকে যদি যোগ করে দিই, 7 তুমি কমন নিয়ে নাও, 5 আর 6 যোগ করলে 11, অ্যান্সার হয়ে যাচ্ছে 77 হচ্ছে টোটাল। চলো নেক্সট 23। বলছে দ্য কস্ট প্রাইস অফ দ্য রিস্ট ওয়াচ হচ্ছে কত? কেনা দাম কত টাকা বলেছে? 450 টাকা। আর বেচা দাম কত টাকা? 540 টাকা। তাহলে প্রফিট কত টাকা করছে সেটা জানতে চেয়েছে। তাহলে প্রফিট করছে কত টাকা? 90 টাকা না? তাহলে 90 টাকা প্রফিট হচ্ছে 450 টাকায়। তাহলে 100 টাকায় কত টাকা প্রফিট হবে? 5। অ্যান্সার হয়ে যাচ্ছে 20%। একদম বেসিক কোশ্চেন ছিল। নেক্সট, দ্য অনলি নাম্বার হুইচ ইজ নট ডিভিজিবল বাই 11। এখানের মধ্যে কোন সংখ্যাটি 11 দ্বারা ভাগ করা যাবে না? তাহলে কেমন করে করব আমরা? 11 দ্বারা ভাগের জন্য অপশন টেস্ট করে নেব। 11 দ্বারা ভাগের জন্য আমরা কি করব? এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ দিয়ে দেখবো এদের ডিফারেন্সটা 11 দিয়ে যাচ্ছে কিনা। তাহলে 13 আর 2 পাচ্ছি আমরা, অড প্লেস আর ইভেন প্লেসের যোগ করে কত পাচ্ছি? 11। এটা যাচ্ছে না। অপশন বি দেখতে পাচ্ছি 6-1-1-6 7-7। তাহলে 7 - 7 কত হচ্ছে? 0, যাচ্ছে না। অপশন সি 7-6-13, 7-6-13, 13 - 13, এটাও চলে যাচ্ছে। 6-1-6-1, 6-6-12, 1-1-2। তাহলে 12 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 10। এটা যাচ্ছে না। সবগুলো যাচ্ছে। দেখো এটাও 11 দিয়ে যাচ্ছে, এটা তো 11 পাচ্ছি, 11 দিয়ে যাচ্ছে, তাই না? এটাও 11 দিয়ে যাচ্ছে, এটাও 11 দিয়ে যাচ্ছে, এটাও যাচ্ছে। কোনটা যাচ্ছে না? অপশন ডি হচ্ছে যাচ্ছে না। অপশন ডি হচ্ছে যাচ্ছে না। তো এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট পরের কোশ্চেন। বলছে দ্য মার্ক প্রাইস অফ দ্য বুক এত, যদি 10% ডিসকাউন্ট অ্যালাউ করা হয় মার্কস প্রাইসের উপর, তাহলে তাহলে সেলিং প্রাইস কত হবে? 10% যদি আমাদের মার্ক প্রাইস অ্যালাউ করা হয় তাহলে কত হবে? ওকে চলো, তাহলে কি হবে অ্যান্সার? তাহলে মার্ক প্রাইসের উপর হচ্ছে 10%, তাহলে 120 টাকায় যদি 10% ডিসকাউন্ট দিই, তাহলে বিক্রি হবে কত? 90%। ব্যাস,
তাহলে 90% করে তো তাহলে কত হবে, 9 × 100, 108 টাকায় হচ্ছে আমি বিক্রি করছি, 108 টাকায় আমি বিক্রি করছি। ক্লিয়ার? চলো নেক্সট পরেরটা, the ratio of A's age to B's age 5:2, 30 year পরে old after A will be 31 year old after 6 years। 6 বছর পরে A এর বয়স হবে 31, তাহলে B এর কত হবে, B এর কত হবে দেখো। তাহলে এখন বর্তমানে কত, একজনের 5x আর বি এর 2x, একজনের 5x একজনের 2x, তাহলে 6 জনের পরে 6 বছর পরে একজনের কত হবে, 6 জনের পরে একজনের হবে এটা আর একজনের হবে এটা। এরটা দেয়া আছে 31, তাহলে 5x প্লাস 6 ইকুয়াল টু যদি 31 হয়, তাহলে 5x এর ভ্যালু হবে কত 25, x এর ভ্যালু কত 5, তাহলে x এর ভ্যালু যদি 5 হয় তাহলে b কত, b এর বর্তমান কত, প্রেজেন্ট চেয়েছে, ঠিক আছে, তাহলে b এর প্রেজেন্ট কত, b এর প্রেজেন্ট অফ a আর b, তাহলে a এর প্রেজেন্ট কত 5 × 30, b এর প্রেজেন্ট কত 10, অ্যানসার হচ্ছে 10। তোমাকে তো বলেনি এখানে তো তোমাকে একবারও বলেনি যে a এর বর্তমান বার করতে হবে নাকি a 6 বছর পরে, তো এজ অফ বি মানে প্রেজেন্ট এজটাই বার করবে, এটা প্রেজেন্ট এজ। যদি বলা থাকতো 6 বছর পরে কত হবে, তখন অ্যান্সার হতো 16, আর 16 তো অপশনেও নেই, ঠিক আছে, অ্যান্সার হয়ে যাচ্ছে 10 বছর। চলো নেক্সট পরেরটা বলছে a number leaves a remainder 44 when it is divided by 52। কোন একটা সংখ্যাকে যখন আমরা 44 দিয়ে ভাগ করি তখন 44 দিয়ে ভাগ করি তখন 44 ভাগশেষ পাই যখন আমি 52 দিয়ে ভাগ করি। যদি আমরা এটাকে 13 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত হবে, যদি আমরা এটাকে 13 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত হবে, তাহলে কি হবে 44 দিয়ে ভাগ করার পরে ডিভাইডেড যখন করছি 44 দিয়ে তখন পাচ্ছি রিমাইন্ডার 52, 13 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হবে, এই তো প্রশ্ন। তাহলে মনে রাখবে আমরা সবসময় দেখব যে যেটা দিয়ে ভাগ করছি, কত দিয়ে 52 দিয়ে ভাগ করছি, এটা হচ্ছে ফার্স্ট ডিভাইজার 1, আর এটা হচ্ছে ডিভাইজার 2। শুধু মনে রাখতে হবে যে ডিভাইজার 1টা যদি ডিভাইজার 2 দিয়ে ভাগ যায় তাহলে শুধুমাত্র আমার চেক করতে হবে রিমাইন্ডারটাকে ভাগ করে দেখবো কত পাচ্ছি এক্সট্রা, সেটা হচ্ছে রিমাইন্ডার রুট 2। কিরকম, কারণ এই যে 52 এটা নিজে কিন্তু 13 কে ভাগ করে, 13 দিয়ে ভাগ যায় 52, তাহলে পুরো যে সংখ্যাটা ওটাকে ভাগ না করে, সংখ্যাটা না ভাগ করে, তাহলে যেটুকু এক্সট্রা আছে 52 যেহেতু ভাগ যাচ্ছে, তাহলে এই 44 এর মধ্যে 13 কবার আছে দেখে নেবো, যেটুকু এক্সট্রা পড়ে থাকবে সেটাই হবে অ্যান্সার। 44/13 মানে 3 13 39, রিমাইন্ডার পাবো কত 39 প্লাস 5 এ 44, তাহলে রিমাইন্ডার পাচ্ছি 5। এটা কেন করলাম, এটা আমরা প্রিভিয়াস মানে অনেক ক্লাসে আমি করিয়ে দিয়েছি ইউটিউব সেশনে, যদি না বুঝতে পারো একবার দেখে নাও, এটা দেখার কিছু নেই, আমরা এইভাবে করেছি। আমরা যদি সংখ্যাটা n ধরতাম তাহলে 52 দিয়ে ভাগ করছি এটাকে, হ্যাঁ দিয়ে রিমাইন্ডার পাচ্ছি এটা, তাহলে এটা যদি n কে যদি 52 দিয়ে ভাগ করে আমরা অবশিষ্ট পাই 44, আমরা যদি এখানে ভাগফল ধরি x, তাহলে বলতে পারবো n ইকুয়াল টু 52x প্লাস 44। হ্যাঁ, এবার এটাকে আমি ভাগ করছি এখন 13 দিয়ে, তাহলে এই পুরোটাকে তো 13 দিয়ে ভাগ করবো, তাহলে এখানে 52x/13 পাবো, তাহলে এখানে কোনো রিমাইন্ডার পাবো, এখানে নো রিমাইন্ডার, আর তারপরে 44 কে 13 দিয়ে ভাগ করবো, এখানে যেটা রিমাইন্ডার সেটাই রিমাইন্ডার। তার জন্য আমি বললাম শুধু 44 কে 13 দিয়ে ভাগ করে দেখে নিলেই হবে। ওকে, চলো নেক্সট পরেরটা বলছে ওয়ান শপকিপার মিক্সেস 16 kg অফ সল্ট 2 rupees per kg and with 10 kg of salt 4.80 per rupees per kg. Now he sells the mixture for four rupees per kg. In the process gain percentage কত? চলো কিভাবে করবো আমরা, খুব ইজি প্রসেস। কিরকম, আমরা সিপি অফ দ্য মিক্সচার বার করবো, আমাদের কাজ হচ্ছে সিপি অফ দ্য মিক্সচার। প্রথমে বার করবো ক্রয় মূল্য কত, হ্যাঁ সিপি অফ দ্য মিক্সচার বার করবো। তাহলে সিপি অফ দ্য মিক্সচার কেমন করে বার করবো,
16 কেজি 2 টাকা করে বিক্রি করেছে, তাহলে টোটাল কত টাকা? 32 টাকার জিনিস। আর এখানে 10 কেজি 8.5 টাকা, 4 টাকা 80 পয়সা করে, তাহলে মোট 48 টাকা। তাহলে মোট কত টাকার জিনিস বিক্রি করেছে? মোট বিক্রি করেছে কিন্তু সে 80 টাকায় বিক্রি করেছে। তাহলে 80 টাকায় মোট কত কেজি বিক্রি করেছে? 80 টাকায় বিক্রি করেছে মোট কিন্তু কত কেজি? 80 টাকায় বিক্রি করেছে, তাই না? 80 টাকায় বিক্রি করেছে টোটাল। টোটাল কত কেজি? 80 টাকায় বিক্রি করেছে 26 কেজি, নাকি না? তাহলে 80 টাকায় বিক্রি করেছে সে, 80 টাকায় বিক্রি করেছে 26 কেজি। এখন তার এসপি কত? এসপি অফ দ্য মিক্সচার। এখন 1 কেজি বিক্রি করছে ক টাকায়? 4 টাকায়। তাহলে 26 কেজি বিক্রি করবে ক টাকায়? 26 গুণিত 4, অর্থাৎ 104 টাকায়। তাহলে পুরো জিনিসটাকে কিনেছিল 80 টাকায়, বিক্রি করছে ক টাকায়? 124 টাকায়, নাকি না? তাহলে লাভ কত টাকা করছে? তাহলে প্রফিট কত টাকা করছে? প্রফিট করছে 24 টাকা লাভ করছে। কত টাকায়? 80 টাকায়। 24 টাকা লাভ করছে 80 টাকায়, 100 টাকায় কত করবে লাভ? ব্যাস, 3/24, অ্যান্সার হচ্ছে 30% লাভ করবে। এটা অ্যালিগেশন দিয়েও করা যেত, কিন্তু তার আর প্রয়োজন পড়লো না আমাদের, খুব ইজিলি আমরা করে দিতে পারলাম। টোটাল কত টাকায় কিনেছে? 80 টাকায় কিনেছে। কত কেজি? 26 কেজি। বিক্রি করছে 4 টাকা করে, তাহলে 26 কেজি বিক্রি করবে 104 টাকায়, লাভ হচ্ছে 24 টাকা। ব্যাস, তাহলে প্রফিট কত টাকা পেয়ে গেলাম। তো এই ছিল ক্লার্কশিপ, পিএসসি ক্লার্কশিপ 2013 কোশ্চেন, যেটা কন্ডাক্ট করতে আগে WBSSC, তখন নাম ছিল ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন। তখন একটা পরীক্ষা হতো লোয়ার ডিভিশন ক্লার্ক। সেই লোয়ার ডিভিশন ক্লার্কের 2013 কোশ্চেন দেখতে পাচ্ছ, বেস্ট স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন ছিল। এটা আমি করিয়ে দিলাম। আশা করি তোমাদের এটা আগামী দিনের যে পরীক্ষাগুলো আছে, মিসলিনিয়াস বলো, ক্লার্কশিপ এক্সামিনেশন বলো, তার জন্য আশা করি অনেকটাই হেল্পফুল হবে। দেখা হচ্ছে পরের ক্লাসে। অবশ্যই নতুন একটা সেশন, নতুন একটা কন্টেন্ট নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। আর সবাই একটু চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও। আমি অনেকবার বলেছি রেগুলার ভিডিও আসবে, সেই জন্য কিন্তু আনতে পারিনি। আমার শারীরিক সমস্যা এবং আমার ব্যস্ততার কারণে আমি চেষ্টা করব একটু রেগুলারলি ভিডিও তোমাদের জন্য প্রোভাইড করে দেওয়ার। থ্যাংক ইউ এভরিওয়ান, প্রত্যেকে ভালো থেকো। থ্যাংক ইউ।